আচ্ছা ছোট্ট বন্ধুরা, ভাবো তো এমন যদি একটা জগৎ হতো যেখানে গান কথা বলে, গল্প হাঁটতে হাঁটতে এসে পাশে বসে, আর হাসিগুলো হাসিগুলো রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়ায়। তাহলে কেমন হতো? ঠিক ধরেছ, আজকে কিন্তু তোমাদের নিয়ে যাব তেমনই এক জগতে। নমস্কার ছোট্ট বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই তোমাদের বড়ই পছন্দের অনুষ্ঠান হজ বড়লর আরও একটা নতুন পর্বে। আর হ্যাঁ, সেই জগতে কিন্তু আমি একা পাড়ি দিচ্ছি না, আমার সঙ্গে রয়েছে তোমাদেরই মতো ছোট্ট ছোট্ট বন্ধুরা, যাদের সঙ্গে আজ জমিয়ে গল্প করব, আড্ডা দেব, আর দেখব কিন্তু তাদের কিছু সুন্দর সুন্দর পরিবেশনা। তাহলে চলো দেরি না করে সেরে নেই আমাদের পরিচয় পর্বখানি। আমার একেবারে ডান দিক থেকে শুরু করছি। ডান দিকে খুব মিষ্টি করে একটা হাসি দিয়ে বসে আছে, কথা বলে নেব। তোমার নাম কি? আমার নাম অদিতি সরকার। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। কোন স্কুলে? শিশু বিহার স্কুল। আর আজকে আমাদের কি করে দেখাবে তুমি? আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাবো। বাহ, আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি, শুনবো। আর এরপরে তো আমার বোধহয় আর জিজ্ঞেস করার দরকার নেই যে আমাদের কি করে দেখাবে। অবশ্যই দেখতে পাচ্ছি একদম খুব সুন্দর করে সেজে নাচের জন্য কিন্তু প্রস্তুত। তোমার নাম? আমার নাম সপ্তদীপা আচার্য। আচ্ছা, সপ্তদীপা কোন ক্লাসে পড়ো? ক্লাস 9, কোন স্কুলে? শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল। ঠিক আছে, গল্প করব আর দেখবো কিন্তু তোমার সুন্দর পরিবেশনা। আর এবারে চলে যাই বাদিকে। বাদিকে একেবারে যে সাইডে রয়েছে, তোমার নাম কি? নমস্কার, আমার নাম প্রিয়াঞ্জনা চৌধুরী। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8, কোন স্কুলে? ক্ষুদিরাম বোস ইংলিশ মিডিয়াম। আর আজকে আমাদের কি পরিবেশনা করে দেখাবে? আমি একটি নাটক দেখাবো। আচ্ছা, অবশ্যই দেখবো আর গল্প করব কিন্তু। আর একেবারে ছোট্ট খুদে বন্ধু বলা যায় আজকের। তোমার নাম কি? আমার নাম অধিরাজ দেবনাথ। আর অধিরাজ কোন ক্লাসে পড়ো? ক্লাস 5, কোন স্কুলে? কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 1, কুঞ্জাবন, আগরতলা। বাহ, আর আজকে কি বাজিয়ে দেখাবে বলো তো আমাদের? আজকে আমি পিয়ানিকাতে দুটো গান বাজিয়ে শোনাবো। বাহ, তোমার পরিবেশনাও শুনবো আর তার সঙ্গে কিন্তু গল্প করব অনেক। তাহলে আমরা বুঝতেই পারছি যে আজকে কিন্তু একটা জমজমাটি অনুষ্ঠান হতে যাচ্ছে। নাচ, গান, তৎসঙ্গে কিন্তু রয়েছে নাটক এবং পিয়ানিকা বাদন, মানে সব মিলিয়ে একটা জমজমাটি অনুষ্ঠান। আর তার আগে বন্ধুরা, তোমরা সকলে জানো যে সিসিআরটি স্কলারশিপ, আমাদের আজকে যে বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছে তার মধ্যে কিন্তু 3 জন বন্ধু সিসিআরটি স্কলারশিপ পেয়েছে। সিসিআরটি অর্থাৎ সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে 10 থেকে 14 বছরের শিশু শিল্পীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ক্ষেত্রে তাদের পারদর্শিতা, তাদের দক্ষতা যাচাই বাছাই করে একটি বিশেষ বৃত্তি প্রদান করা হয়। আর সেই বৃত্তি ইতিমধ্যেই আমাদের 3 জন বন্ধু কিন্তু পেয়ে গেছে। 3 জনের মধ্যে প্রথমেই রয়েছে অদিতি। অদিতি, তোমার সঙ্গে একটু গল্প করি। প্রথমে সিসিআরটি নিয়ে কথা বলবো। আমরা জানি যে এটা একটা সেন্ট্রালি একটা এক্সাম হয়, মানে অনেক প্রতিযোগী রয়েছে তোমার সঙ্গে। তো সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা কেমন ছিল? প্রথমে তো আমার যেদিন আমি সিসিআরটি স্কলারশিপ দেবো এর আগের রাত্রে আমার অনেক টেনশন হচ্ছিল, জানি না কি হবে কি না। তবুও আমার প্রিপারেশন অনেক ভালোই ছিল, কনফিডেন্স নিয়ে গেছিলাম, তো ভালোই আচ্ছা, প্রিপারেশন ছিল। ধরো না ছোটবেলা থেকেই তো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নাও, এটা আমি ধরে নিচ্ছি। তো সেইখানে একটা তুমি জানো যে আমার এই অ্যামাউন্ট অফ প্রতিযোগী আমার সঙ্গে রয়েছে, তো আমি জানি। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে তোমারই মতো প্রতিভাবান শিশুরা, তারা অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে আমি জানি না যে আমার কম্পিটিশনটা আদৌ কার সঙ্গে হচ্ছে। তো সেক্ষেত্রে প্রস্তুতিটা তো একটা বিরাট জায়গা রাখে। তো তোমার গুরুর পরামর্শে তুমি প্রতিদিন কি ধরনের প্র্যাকটিসটা করতে, মানে কতক্ষণ প্র্যাকটিসটা করতে? প্রতিদিন আমাদের একটু 1-1.5 ঘন্টা করে রেওয়াজ তো করতেই হয়, তো এটার জন্য এটাই ভালো, পড়াশোনার সাথে সাথে প্রতিদিন 1-1.5 ঘন্টা রেওয়াজ করাটা। আচ্ছা, তুমি পড়াশোনার কথাটা বললে, ক্লাস 9-এ পড়ছো, মানে পড়াশোনার কিন্তু একটা বিরাট চাপ তোমার মধ্যে রয়েছে। তো সেই ক্ষেত্রে এমন একটা বড় পরীক্ষায় সাফল্যতা অর্জন, তার সঙ্গে আবার একাডেমিক ক্যারিয়ারটা তোমাকে গড়ে নিতে হচ্ছে। তো এই দুইটাকে ব্যালেন্স করো কিভাবে? ব্যালেন্স প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা রেওয়াজ করলেই হবে, এটা একটু জরুরি, প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা করে করলে, আর সাথে তো পড়াশোনা চালিয়ে যায়। আচ্ছা, কি ধরনের গান তুমি রেখেছিলে তোমার তালিকায়? রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আর রবীন্দ্রসঙ্গীতই করতে তোমার বেশি ভালো ভালো লাগে, লাগে, হ্যাঁ। ধরে নিচ্ছি আমরা। তাহলে তোমার সেই পরিবেশনাটা কিন্তু আমরা এইবারে দেখব। ঠিক আছে, প্রস্তুত? প্রস্তুত। একদম।
পরবাসী চলে এসো ঘরে পরবাসী অনুকূল সমীরণ ভারে অনুকূল সমীরণ ভারে চলে এসো চলে এসো চলে এসো ঘরে পরবাসী চলে এসো ঘরে পরবাসী ওই দেখো কতবার হলো খেয়া পারাপার ওই দেখো কতবার হলো খেয়া পারাপার সারি গান উঠিল অম্বরে চলে এসো চলে এসো চলে এসো ঘরে পরবাসী চলে এসো ঘরে পরবাসী আকাশে আকাশে আয়োজন বাতাসে বাতাসে আমন্ত্রণ আকাশে আকাশে আয়োজন বাতাসে বাতাসে আমন্ত্রণ মন যে দিল না সাড়া তাই তুমি গৃহ ছাড়া মন যে দিল না সাড়া তাই তুমি গৃহ ছাড়া নির্বাসিত বাহিরে অন্তরে চলে এসো চলে এসো চলে এসো ঘরে পরবাসী চলে এসো ঘরে পরবাসী অনুকূল সমীরণ ভারে অনুকূল সমীরণ ভারে চলে এসো চলে এসো চলে এসো ঘরে পরবাসী চলে এসো ঘরে পরবাসী বাহ, অসাধারণ একটি পরিবেশনা আমরা এতক্ষণ উপভোগ করছিলাম অদিতির কণ্ঠে। খুব সুন্দর করে গাইলে। আচ্ছা, আমরা গল্প কিন্তু আরো রয়েছে, আমরা করব। এইবারে আমরা চলে যাচ্ছি সপ্তদীপার কাছে। সপ্তদীপা, বেশ সুন্দর লাগছে আজকে থ্যাংক ইউ। গোটা পোশাকে এবং সাজসজ্জায়। অবশ্যই তোমার নাচ দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি, আমরা অবশ্যই দেখব। তবে তার আগে একটু ছোট্ট করে গল্প করে নিই। আচ্ছা, তুমি তো সিসিআরটি স্কলারশিপ পেয়েছো, কবে পেলে? এই বছর 25-26 আচ্ছা, তাহলে প্রথম যখন খবরটা পেলে কেউ তো একটা তোমাকে ফোন করে হয়তো জানিয়েছে, কে জানিয়েছিল? স্যার ফোন করেছিল রাত্রেবেলা 1টার সময়। বাবা, তখন মানে ফিলিংসটা কেমন ছিল, অনুভূতিটা কেমন আমি ছিল? তো ঘুমোচ্ছিলাম, তো স্যার ফোন করেছিল, মা কলটা রিসিভ করে। এরপর স্যার বলেছিল যে সপ্তদীপা তো পুরো ত্রিপুরায় ফার্স্ট হয়েছে সিসিআরটি স্কলারশিপ পেয়ে আমাদের ভারতনাট্যমে। তখন মা পুরো কান্নাই করে দিয়েছে। এরপর আমাকে মা ঘুম থেকে ডেকেছে। এরপর স্যার আমাকে বলেছে যে তুমি তো ফার্স্ট হয়েছো সিসিআরটি স্কলারশিপে। আমি তো ঘুমোচ্ছিলাম, আমি প্রথম বুঝতেই পারিনি, মানে স্বপ্ন দেখছি না এটা সত্যি সত্যি হচ্ছে। এরপরে মা বলেছে, আরে এটা তো ওই যে স্কলারশিপ এক্সামটা দিয়েছিলি, এটার রেজাল্টটা এসেছে, তুই তো ত্রিপুরায় ফার্স্ট হয়েছিস। এইটা শোনার পর আমার খুব ভালো লেগেছিল।
তারপর পরের দিন সকালবেলা ও স্যারকে ফোন করেছি, মানে স্যারকে অনেক থ্যাংক ইউ বলেছি, মাকে থ্যাংক ইউ বলেছি, বাবাকে থ্যাংক ইউ বলেছি। মানে তাদের জন্যই আজকে তুমি এই সফলতাটা পেলে। আচ্ছা, ত্রিপুরাতে প্রথম হয়েছো মানে এটা কিন্তু কম বড় কথা না, একটা বিশাল এর জন্য প্রস্তুতির প্রয়োজন পড়েছে। তো সেই প্রস্তুতির একদম প্রথম থেকে জানতে চাই যে যখন স্যার হয়তো বলেছিল যে এমন একটা পরীক্ষা হয়, সেটার জন্য তুমি অ্যাপ্লাই করো, সেখান থেকে একটু জানতে চাই। তো আমার হাতে খড়ি স্বর্গীয় হীরাদে ম্যামের হাতে। আচ্ছা। এরপর ম্যাম অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্যার দেবু দেবনাথের কাছে আমাকে ভর্তি হওয়ার জন্য বলেছিল। তো স্যারের কাছে আমি যাই, তারপর স্যার আমাকে অনেক দিন মানে একদম বেসিক থেকে রেডি করে। তারপর কিছুদিন পর স্যার বলেছিল এরকম একটা এক্সাম হয় সিসিআরটি স্কলারশিপ, তাহলে তুমি এটার জন্য প্রিপারেশন নাও। তারপর অনেক বছর এটার জন্য হার্ডওয়ার্ক করেছি, অনেক এফোর্ট স্যারেরও ছিল, মা বাবার প্রচণ্ড কন্ট্রিবিউশনস ছিল। যখন স্যার বলেছে, স্যার এরকম হয়েছে রাত 12টা বাজে স্যার রিহার্সাল করাচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে, ভোর 5টায় টাইম দিয়েছে ঠান্ডার মধ্যে, বাবাও নিয়ে গেছে, স্যারও ঘুম থেকে উঠে বসেছিল যে না ও আসবে, ওকে করাতে লাগবে। একদম সব কিছু ওরা একদম হাতে ধরে ধরে স্যার করিয়েছে, আর মা বাড়িতে প্রচণ্ড প্র্যাকটিস করিয়েছে, আর বাবা প্রচণ্ডভাবে মানে যখন বলেছে এটা 12টা হোক বা ভোর 5টা হোক, বাবা সব টাইমে নিয়ে গেছে। মানে সপ্তদীপা, এইটা থেকে আমরা এইটা কিন্তু বুঝলাম যে আমাদের যে কোনো সাকসেসের পেছনে এক তো আমাদের বাবা মা সর্বপ্রথম, এবং দ্বিতীয় আমাদের যারা গুরু থাকেন তাদের অবদান সবচেয়ে বেশি। তৎসঙ্গে যদি আমরা সঠিকভাবে পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু সফলতা বেশি দূর নয়। একদম। আর তোমার পরিবেশনাটা অবশ্যই আজকে দেখব, তুমি যেটা সিসিআরটি স্কলারশিপ পেয়েছো যে পরিবেশনাটা দিয়ে, সেটা দেখে নিই, চলো। परिपहिमा चामुण्डेश्वरी परिपहिमा चामुण्डेश्वरी परिपहिमा चामुण्डेश्वरी परिपहिमा चामुण्डेश्वरी करुणागरी परमेश्वरी
এইবার আমাদের একেবারে খুদে বন্ধু, যার সঙ্গে একদম প্রথমে আলাপ করেছিলাম, অধিরাজ। অধিরাজের সঙ্গে একটু কথা বলতে হয়। আচ্ছা অধিরাজ, তুমি কি শুধু বাদ্যযন্ত্রের মধ্যে পিয়ানিকাটাই বাজাও না অন্য কিছুও বাজাও? না, আমি অনেক অন্য জিনিসও বাজাই। তো প্রথমে আমি কিবোর্ড বাজানো শিখলাম। আচ্ছা। তারপর আমার গুরু, যার নাম হয়েছে গিয়ে সৌমেন্দ্র নন্দী স্যার, উনি আমাকে বললেন যে তুমি তো কিবোর্ডটা খুবই ভালো পারো, তাই তুমি এখন পিয়ানিকাটাও বাজাও। তো পিয়ানিকা প্রথম যখন আমার বাবা কিনে দিল, আমি সবসময় এটা নিয়েই থাকতাম। এরপর একদিন আমার স্যার উনি বললেন যে একটা প্রোগ্রাম হবে, তো যাওয়ার জন্য 4টার সময় আছিল। আচ্ছা। তো আমার বাবা, আমি, মা গেছিলাম। তখন খুবই নার্ভাস ছিলাম, প্রথম প্রোগ্রাম কেমন হবে। তো মানে তাই পিয়ানিকা নিয়ে হ্যাঁ, প্রথম প্রোগ্রাম। এরপর পরে তো ভালোই হয়েছে, মা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তারপর বাহ, মানে এই যে পিয়ানিকাটা তোমার জন্য একটা নতুন জিনিস ছিল। অবশ্যই কিবোর্ডটা আমরা দেখি, সচরাচর দেখি, কিন্তু পিয়ানিকাটা আমরা খুব একটা বেশি দেখি না। আচ্ছা, ওইটা স্যার যখন বলল যে তোমাকে শিখতে হবে, তখন কি একটু ভয় হয়েছিল? মানে কিভাবে আমি পারবো কি পারবো না, এটা কি মনে হচ্ছিল? না, তখন কারণ কি এটা আর এটা সেমই, শুধু এখান দিয়ে একটু ব্লো করতে লাগে, আচ্ছা। এটাই ডিফারেন্স। আর বাকি সবই সেম আছে, তাই একটু নার্ভাস ছিলাম যে আমি কি পারবো না। আর এখন তুমি পারছো, সেটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, বলছিলে তুমি যে তোমার এইটা বাজাতে, মানে যখন বাবা কিনে দিল, মনে হচ্ছে সারা দিন এটা নিয়ে বসে থাকি, এটাই বাজাই। আর তাছাড়া তো পড়াশোনা বলে একটা হ্যাঁ, এটা জিনিস করেছিলাম। থাকে আমাদের। আমি বললাম তাই একটু বেশি করিনি, 1 ঘন্টা এটা নিয়ে বসলাম আর 3 ঘন্টা পড়ানি। মানে পড়াশোনাটাকে একটু বেশি টাইম দিতে হয়েছে এইটার তুলনায়। তখন আমার এক্সামও আছিল, আচ্ছা। সেশন এক্সাম আছিল, সেশন আচ্ছা। এন্ডিং এক্সাম। বাহ, তাহলে অধিরাজ কিন্তু খুব ভালো করে গল্প করতে পারে। আমার কিন্তু খুব মন করছে আরো গল্প করি, কিন্তু তার আগে অধিরাজের আমরা পিয়ানিকা বাদনটা শুনে নেব।
সুন্দর পরিবেশনা আমরা এতক্ষণ উপভোগ করছিলাম। অধিরাজ কি সুন্দর করে বাজালো, মানে সত্যি মন ভরে গেল আমাদের সকলের। আচ্ছা অধিরাজ, আবারও গল্প কিন্তু আমরা করব, আরও কিন্তু গল্প রয়েছে। এবারে আমরা মিষ্টি হাসি দিয়ে, যে আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে রয়েছে, বসে আছে প্রিয়াঞ্জনার সঙ্গে কথা বলবো। আচ্ছা প্রিয়াঞ্জনা, তুমি নাটক করো, যেটা তুমি বললে আজকে আমাদের নাটক করে দেখাবে। তুমি তাতে সিসিআরটি স্কলারশিপ পেয়েছো। কবে পেয়েছো সেটা একটু জানবো, আর তোমার ফিলিংসটা কেমন ছিল সেটাও একটু জানবো। আমি এই বছর পেয়েছি 25-26-এ। আচ্ছা। আমি প্রথমে এত এক্সপেক্ট করিনি যে আমি পাবো, কারণ কি আমার থেকে অনেক ট্যালেন্টেড আরো অনেক ছিল। আচ্ছা। তো আমি মানে আমার খুবই ভালো লেগেছে। আমার প্যারেন্টসরাও কান্না করে দিয়েছে, আমিও কান্না করেছি। ইভেন কি আমার স্যারও খুবই খুশি হয়েছে তোমার এই প্রাপ্তির জন্য। আচ্ছা প্রিয়াঞ্জনা, আমরা যেমনটা জানি যে নাটক এমন একটা জিনিস যেখানে অভিনয় তো করতেই হচ্ছে, তার সঙ্গে কিন্তু আমাকে গানও করতে হচ্ছে, অনেক সময় আমাকে নাচের ভঙ্গিমাও দেখাতে হচ্ছে, আর উচ্চারণ তো খুব দরকার, মানে আবৃত্তিও প্রয়োজন হচ্ছে। মানে নাটক বলতে গেলে একটা সম্মিলিত একটা শিল্প চর্চা, যেখানে আমাকে সব কটা বিষয়ে দক্ষতা রাখতে হচ্ছে। আর তুমি দক্ষ বলেই তুমি আজকে সিসিআরটি স্কলারশিপটা পেয়েছো, সেটা আমরা জানি। তোমার একটু জার্নিটা শুনবো, এই যে নাটকের হাত ধরাটা কিভাবে, তুমি কবে থেকে নাটক শেখা শুরু করেছো, আর কেনই বা নাটকটার প্রতি কেন এত ভালোবাসা, সেটা একটু জানবো। অ্যাকচুয়ালি আমার নাটক, আমাকে একদম প্রথম আমার নাটকের টিচার ছিল জয়ন্ত দে স্যার, এবং আমি একদম প্রথম নাটক স্টার্ট করেছি একটা ওয়ার্কশপ থেকে, যেটা এনএসডিতে হয়, আচ্ছা। সামার ওয়ার্কশপগুলি। এটার মধ্যে প্রথম আমার ক্যারেক্টার ছিল র্যাবিট। বাহ। তো এগুলোর মধ্যে নিজেকে একটা নতুনভাবে চেনা যায়। তো আমি ভেবে নিয়েছি আমি একটা র্যাবিট, এই র্যাবিট হিসাবে আমি এই কাজটা করেছি। আচ্ছা। এবং আমার খুব ভাল লাগে নিজেকে অন্যরকম ভাবে চিনতে, বাহ। তাই আমি নাটক করতে খুব ভাল লাগে আমার। মানে নাটকের যে যে চরিত্রগুলো থাকে সেগুলোতে তুমি নিজেকে সাজিয়ে নিতে খুব ভালোবাসো। হ্যাঁ। আচ্ছা, এবার একটু সিসিআরটি স্কলারশিপের কথায় আসি। স্কলারশিপটা অবশ্যই তোমার গুরু তোমাকে জানিয়েছেন যে এই বিষয়ে স্কলারশিপ অর্জন করতে হবে তোমাকে, বা তুমি পরীক্ষাটা দাও। সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা কিভাবে শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত সেটাকে তুমি কিভাবে এগিয়ে নিয়ে গেছো? আমার প্রস্তুতি অনেকই অল্প দিনের, এবং স্যার আমাকে অনেক ডেডিকেশনভাবে শিখিয়েছে এবং অনেকই ভালোভাবে শিখিয়েছে। স্যারের সাথে আরও অনেক স্টুডেন্টস ছিল, এবং স্যারে আমাকে খুব আমাকে নিজেকে চিনতে স্যার হেল্প করিয়েছে। মানে প্র্যাকটিস কেমন করতে, মানে প্রত্যেকদিন করতে হতো? প্রত্যেকদিন 2-3 ঘন্টা করে তো করতে হতোই। আচ্ছা। এবং বাড়িতে গিয়ে আমি নিজের সাথে নিজে কথা বলতাম এবং নিজে একটা প্র্যাকটিস করতাম আর কি। মানে স্যারের কাছেও একটা প্র্যাকটিস চলতো, আর নিজের অনুশীলনটা তো সবচেয়ে বেশি দরকার। আচ্ছা, তাহলে প্রিয়াঞ্জনা, আগে আমরা তোমার সেই পারফরমেন্সটা দেখি, যেটা দেখিয়ে তুমি সিসিআরটি স্কলারশিপটা অর্জন করেছো, সেটা দেখব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। ছোটবেলায় আমি খুব চুপচাপ ছিলাম, লোকে ভাবতো আমি নাকি ভীষণ সিরিয়াস। অথচ সত্যিটা হলো আমি কথা বলতে চাইতাম ঠিকই, কিন্তু কাকে বলবো বুঝতাম না। আর যখন বলতাম, এই চুপ কর, তুই তো বকবক করিস কেন রে, একটু তো চুপ থাক, বোন আমি তোর কথা এখন শুনতে চাই না, পরে বলিস, সেভাবে আমাকে এড়িয়ে দিত। অথচ বাবা সত্যিটা বুঝেছিল, তাই একদিন সন্ধেবেলায় আমার ঘরে এসে উপস্থিত। তারপরে কি কাণ্ড! কিরে ঝিলমিল, ঝিলমিল, এই ঝিলমিল, কিরে তৈরি হসটি যে, মেলায় যাবি না নাকি? জানিস মা, আমি শুনেছি মেলায় নাকি একটা চাকা এসেছে, যেটা নাকি আবার মানুষ ঘোরে। কি অদ্ভুত না বিষয়টা! আর জানিস মা, সেখানে নানা রকমের খাবার, খেলনা দোকান, তোর যা চাই তুই তাই কিনিস। কিরে চুপ করে রইলি যে, তুই কি যাবি কি যাবি না? ঠিক করে বল, কিন্তু বলছি ছিলমে, তুই যাবি কি যাবি না? ঠিক আছে। বাবা আমার গোমরা মুখ দেখে তৎক্ষণাৎ সেই ঘর থেকে চলে গেল। তারপর সেদিন রাতে বাবা আমাকে এনে দিল সেই কৃষ্ণ ঠাকুর। আমি তখন ভাবলাম, মানুষে কথা বলা এতই কঠিন হয়ে গেছে যে এবার ঠাকুরের সাথে আলাপ চালু করতে হবে। তবু মন্দ লাগেনি, কারণ ধীরে ধীরে কৃষ্ণ হয়ে উঠল আমার সবচেয়ে ধৈর্যশীল শ্রোতা। আমি ওকে বলতাম, জানো ঠাকুর, স্কুলের ওই পাজি রোহিত, ও
ওই পাজি রোহিত আমার টিফিন খেয়ে নিয়েছে। আজ না ন্যাসা ঠিক একটা বুঝিনি, আর আজ কিন্তু মা বকেছে বিনা কারণে, তার কিন্তু শাস্তি চায়। আর সে নির্বিকার মুখে সব শুনে যেত, কোনো উপদেশ দিত না, যা বেশ আরামদায়ক। কারণ সারাদিন তো সবাই উপদেশই দেয়। আমি বড় হতে লাগলাম, আমার সমস্যাও বড় হতে লাগলো, প্রশ্নগুলি ভারী হলো, কিন্তু কৃষ্ণের মুখটা ঠিক একই রকম রইল। হ্যাঁ, কি হাসি, একই নিশ্চিন্ত চোখ, দেখে মাঝে মাঝে রাগ হতো। এত নিশ্চিন্ত কি করে থাকা যায়? তারপর একদিন কৃষ্ণের কাছে চাওয়া সেই শাস্তি বাস্তবে পরিণত হলো। কারণ কারণ মা খুব অসুস্থ হয়ে পড়লো। কারোর সাথে কথা বলছিল না, এবং কি আমার সাথেও না। বাবা কাকারা সবাই মিলে মাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা এমন করছিল যেন সব আগেই ঠিক হয়ে গেছে। কিন্তু 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 আমি জানতাম কৃষ্ণ ঠিক কিছু করবে, কারণ আমি তোর কাছে রোজ হাজিরা দিতাম, দর কষাকষি করতাম, প্রায় ঘুষ নেওয়ার মতো করে বলতাম, মাকে ঠিক করে দাও, আমি আর কখনো অভিযোগ করব না। কিন্তু সেদিন রাতে কলিং বেল বাজলো। বাবা বাবা, মা কোথায়? মা এসেছে না? বাবা এসে বলল, ঝিলমিল, তোর মার নেই রে। মা মা মা, ওঠো মা। অদ্ভুত ব্যাপার, মা চলে যাওয়ার পর সকালে দুধ ফুটছে, পাড়ার কাকেরা ডাকছে, মানুষ হাসছে, কিন্তু আমার ভেতরে একটা চেয়ার আজও খালি পড়েছিল, যার কখনো ভরেনি। আমি তখন কৃষ্ণের সামনে বসে বলেছি, জানো আমি তোমার উপর রেগে আছি, কিন্তু তোমাকে ছেড়ে যাবারও যে কোনো জায়গা নেই। মাকে ফেরাওনি ঠিকই, কিন্তু যখন সবাই বলছিল শক্ত হও, তখন তুমি চুপ করে আমার পাশে বসেছিলে। আজ আর খুব বড় কিছু চাই না, শুধু মাঝে মাঝে নিজের উপর হেসে ফেলি। একসময় ভাবতাম ঠাকুর সব ঠিক করে দেবে, কিন্তু এখন বুঝি ঠাকুর আসলে আমাদের ভেঙে শেখায় কিভাবে জোড়া লাগিয়ে বাঁচতে হয়। তাই আজও বিশ্বাস করি, খুব গম্ভীরভাবে নয়, একটু হাসি মিশিয়ে, একটু কষ্ট নিয়ে। কারণ বিশ্বাস যদি শুধু কান্নাই হয়, তবে বাঁচা খুব কঠিন হয়ে যায়। আর বাবার দেওয়া সেই কৃষ্ণ ঠাকুর আজও আমি অনেক কিছু শেখায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বাহ, প্রিয়াঞ্জনার এত সুন্দর একটি পরিবেশনা আমরা এতক্ষণ উপভোগ করছিলাম। আচ্ছা প্রিয়াঞ্জনা, এত সুন্দর একটি পরিবেশনা তুমি আমাদের দেখালে, অবশ্যই তোমার সঙ্গে আরেকটু গল্প করব, আরেকটু তোমার থেকে টিপস চাইবো আমরা পরবর্তী সময়। আর এই মুহূর্তে একটু অদিতির কাছে ফিরে যাচ্ছি। অদিতিকে বলেছিলাম যে আমরা আবার একটু গল্পে ফিরবো। তো তোমার যে সিসিআরটি স্কলারশিপটা অর্জন করেছো, অবশ্যই আগামী 2 বছর তোমাকে আরও অনেকটা বেশি পরিশ্রম করতে হবে। তো ধরো না, যারা এখন প্রস্তুতি নিচ্ছে, তোমার ছোট ভাই বোনেরা যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছে, তাদের তুমি কি বলবে, কি অ্যাডভাইস দেবে, কিভাবে তারা প্রস্তুতি নিতে পারে? তাদের আমি একটি জিনিস বলবো, তারা যেভাবে পড়াশোনার জন্য একটা টাইম টেবিল করে রাখে, এমন গান নাচ বা যাই করে, তার জন্য একটা করতে মানে 1-2 ঘন্টা করে করলেই হয়ে যাবে। মানে প্রত্যেকদিন পড়াশোনার সাথে আমাদের এটা ম্যানেজ করে চলতে হবে। একদম। অদিতি, তোমার জন্য ভবিষ্যতের অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি তোমার গানকে নিয়ে অনেক দূর এগিয়ে যাও, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। একদম। এইবারে আসি আমরা একটু সপ্তদীপার কাছে। সপ্তদীপা, তুমি বলছিলে তোমার জার্নির কথা। আচ্ছা, আমরা প্রত্যেকেই আমাদের যারা আমরা যে এই শিল্প চর্চাই করি, আমাদের সামনে একজন রোল মডেলকে যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের এগিয়ে যেতে কিন্তু খুব সহজ হয়। মানে আমরা ওনার মতো হব, এমন একটা যদি আমরা ধারণা নিয়ে চলি, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। তোমার জীবনে সেই ইন্সপিরেশন বা রোল মডেলটাকে? আমার ইন্সপিরেশন তো আমার স্যার। আচ্ছা। তাছাড়াও আমার অনেকজনই ইন্সপিরেশন, মানে একটু শুনবো কারা কারা রয়েছে। যেরকম ডক্টর মন্দাকান্তা রয় বলে আমাদের ত্রিপুরার একজন বিশিষ্ট নৃত্যশিল্পী। হ্যাঁ, ম্যামের ডান্স আমার খুব ভালো লাগে। ম্যাম আমাকে প্রচন্ড ইন্সপায়ার করে। ম্যাম হচ্ছে আমার কাছে একটা ইন্সপিরেশন।
যেরকম উনি পড়াশোনায় খুব ভালো ছিলেন একদম। ঠিক এরকম ভাবেই নাচেও খুব ভালো করে উনি, তো আমার ওনাকে খুব ভালো লাগে। এরপর আমাদের ত্রিপুরারই রোহিত সাহা বলে একজন সিনিয়র আছে আমাদের নাচের স্কুলেরই, তো আচ্ছা। রোহিত দাদাও খুব ভালো নাচে। দাদার সিনিয়র স্কলারশিপ বা দূরদর্শনে গ্রেডুয়েশন সব কিছুতেই দাদা আছে, তো ওদের নাচও আমার খুব ভালো লাগে বা ওরাও আমাকে খুব ইন্সপায়ার করে। মানে ওদের দেখে দেখে হ্যাঁ। এই স্বপ্নটা একটা জাগতে হ্যাঁ। পারে যে আমরাও কোনোদিন ওই এরকম জায়গায় পৌঁছতে করতে পারবো। একদম। সপ্তদীপা, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। তুমি যেন তোমার এই স্বপ্নের যাত্রায় যাদেরই তুমি পাথেয় করে চলছো তাদের হাত ধরে যেন তুমি অনেক দূর এগিয়ে যেতে পারো, এই শুভকামনা রইলো। ভালো থেকো। এইবারে আমাদের ছোট্ট বন্ধু অধিরাজ। অধিরাজ খুব গল্প করছিল আমাদের সঙ্গে। আচ্ছা অধিরাজ, তুমি তো আজকে শুনলে দিদিরা যারা তোমার রয়েছে তারা সিসিআরটি স্কলারশিপ পেয়েছে, আর স্কলারশিপটা তুমি শুনলে যে কি ধরনের বৃত্তি দেওয়া হয়। তো তুমি কি চাও ভবিষ্যতে সেই স্কলারশিপটা যেন তোমার নামেও আসে? হ্যাঁ, অবশ্যই। তার জন্য কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে, যেমন দিদিরা করেছে। একদম। আচ্ছা, সেই পথে তো অবশ্যই তুমি হাঁটবে। আর তোমাকে একটু ছোট্ট করে জানতে চাই, আমাদের থাকে না যে বড় হয়ে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা আমি একজন ভালো যন্ত্রশিল্পী হব। তোমার কি স্বপ্ন রয়েছে? তুমি বড় হয়ে কি হতে চাও? আমি স্বপ্ন হয় আইএএস হতে চাই। বাহ, আইএস অফিসার হতে চাও। আর আইএস অফিসার হয়ে কি তুমি পিয়ানিকাটাকে বাজাবে? হ্যাঁ, অবশ্যই সঙ্গে রাখতে হবে কিন্তু। তাহলে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। তুমিও অনেক বড় হও এবং শিল্পকে সঙ্গে রেখেই তোমার যাত্রাটা অনেক শুভময় হোক, Thank you. সেই আশা রাখছি। আর আমাদের মিষ্টি মেয়েটা প্রিয়াঞ্জনা সত্যি অভিনয় এমন একটা জিনিস যেটা তুমি বললে যে আমাদের ভেতরের মানুষটার সঙ্গে আমাদের পরিচয় করাতে অনেকটা সাহায্য করে। তো সেই ক্ষেত্রে তোমার সেই অভিযাত্রা অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার থেকে একটু ছোট্ট করে জানবো যে তুমি তোমার ছোট্ট যারা ভাই বোনেরা রয়েছে, যারা ধরো এই নাটক এই বিষয়টাতেই সিসিআরটি স্কলারশিপ অর্জন করতে চায়, তাদের তুমি কি টিপস দেবে? আমি বলতে চাই যে কনফিডেন্স না হারাতে এবং নিজের যেই ক্যারেক্টারটা করছে এই ক্যারেক্টারটা একদম যাতে নিজের বডির মধ্যে নিয়ে নেয়, মানে সেটাই, তাহলেই পুরোপুরিভাবে মানে এই সিসিআরটি কিংবা যাই হোক তা পাবে, সাফল্য হবেই। বাহ, এত ছোট বয়সে এত বড় উপলব্ধি, সত্যি সেটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আর কথা বলতে বলতে কখন যে সময় ফুরিয়ে গেল সেদিকে কিন্তু আমাদের কারোরই খেয়াল নেই। আমাদের ছোট্ট বন্ধুরা এত সুন্দর পরিবেশনা করছিল, তৎসঙ্গে এত সুন্দর গল্প করছিল, আর ছেড়ে যাওয়ার ইচ্ছে ঠিকই হচ্ছে না। কিন্তু আগামীর প্রত্যাশাকে বাঁচিয়ে রেখে আমরা আজকের মতো এখানেই বিদায় নেব। তবে তার আগে আমাদের সকল বন্ধুদের জন্য রইল রাশি রাশি শুভেচ্ছা। তোমরা এইভাবেই তোমাদের শিল্প, তোমাদের সংস্কৃতিকে হাত ধরে অনেক দূর এগিয়ে যাও। আর পর্দার ওপারে আমাদের যে ছোট্ট বন্ধুরা রয়েছে তাদের জন্য একটা ছোট্ট বার্তা, অবশ্যই স্বপ্ন দেখতে কিন্তু ভুলবে না। স্বপ্ন দেখতে হবে আর সেই স্বপ্নের হাত ধরে এগিয়ে যেতে হবে। আজকের এই শুভ চিন্তা শুভ বার্তা নিয়েই ছোট্ট বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো ভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই আনন্দে থাকবে। নমস্কার।